বিশ্বাস করি সবাই একমত হবেন যে বাংলাদেশের জনগোষ্ঠীর সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে আমাদের তারুণ্য। এবং এই জায়গাটা এসে যদি সেই তারুণ্য সঠিক দিক নির্দেশনা না পায়, যদি একটা প্রপার পলিসি ফ্রেমওয়ার্ক না পায়, সেই সম্ভাবনাটাই আমাদের জন্য দুঃখজনকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। একজন তরুণকে আমরা যখন দেখি যে লেখাপড়া করছে এবং পরবর্তীতে কর্মসংস্থানের দিকে যাচ্ছে, আমি এই ব্যাপারটাতেই আজকে ফোকাস করব, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ভার্সেস আনএমপ্লয়মেন্ট নিয়ে। প্রথম কোয়েশ্চেনটা, ইভেন আই হ্যাড দ্যাট কোয়েশ্চেন ইন মাই মাইন্ড ডিগ্রি পাওয়ার পরে, যে এখন আমার কোন কর্মসংস্থানের নিশ্চয়তা আমি পাচ্ছি, আমি এখন কোন দিকে যাচ্ছি। প্রিভিলেজড ইউনিভার্সিটি, প্রিভিলেজড সাবজেক্ট, অ্যাপারেন্ট সেন্সে বলছি, সবকিছু থেকে বের হওয়ার পরেও এই প্রশ্নটা যদি আমার মধ্যেও আসে, খুব স্বাভাবিকভাবে আমি এটা একদম দৃঢ় বিশ্বাস নিয়ে বলি যে হ্যাঁ, এই প্রশ্ন সব তরুণের মধ্যে একবার না একবার আসছে। এই প্রশ্নটা কেন আসছে? আমি 4টা বছর যখন একটা ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশন নিচ্ছি, এরপরে আমার মধ্যে এই প্রশ্ন কেন আসবে? আমাদের কোন জায়গাটায় অভাব রয়েছে, আমাদের কোন জায়গাটায় মূলত ঘাটতি রয়েছে? বেশ কিছু জায়গায় আমি বিশ্বাস করি আমাদের মনে হয় একটু ফোকাস করা দরকার। প্রথমেই যদি আমি কারিকুলাম ভার্সেস ইন্ডাস্ট্রি মিসম্যাচের দিকে আগাই, আমরা যা পড়ছি সেটা ইন্ডাস্ট্রিতে কতখানি কাজে লাগাতে পারছি। আমাদের প্রযুক্তি নির্ভর দক্ষতা টার্মটা ইদানিং খুব পপুলার, আমরা সবাই এটা বলি, শিক্ষার ভেতরে এবং শিক্ষার বাইরের লোকজন। এই প্রযুক্তি নির্ভর দক্ষতাকে বাংলাদেশের হিসেবে আমরা বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য কিভাবে ডিফাইন করছি এবং আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সেটা কিভাবে শেখাচ্ছি, তাদেরকে আমরা কিভাবে এনকারেজ করছি, তাদেরকে কিভাবে আমরা সেই ওয়েটা ওপেন করে দিচ্ছি, সেই বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার আছে। রুবাব যথার্থই বলেছে যে গত 15 বছরে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে দফা রফা হয়েছে সেটা হয়তো আমরা খুব কম সময়ে সমাধান করতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারলে আমরা সমাধানের দিকে এক ধাপ এগিয়ে যাব। আমাদের যে থিওরিটিক্যাল এডুকেশন আছে হায়ার স্টাডিজে, এটা আমি পড়াশোনা করে বা শিক্ষকতার স্বল্প অভিজ্ঞতায় যেটা দেখেছি, থিওরিটিক্যাল টিচিং এর ক্ষেত্রে আমাদের বেশ খানিকটা ঘাটতি রয়েছে। আমাদের কারিকুলাম প্রপারলি ডেভেলপড নয়। একজন শিক্ষক যদি সেটা ডেভেলপ করতে চান, তাকে তার ইনস্টিটিউট সেভাবে ইনসেন্টিভ দিচ্ছে কিনা, বা যদি ইনস্টিটিউট চায় যে একজন শিক্ষক সেই কারিকুলামকে ডেভেলপ করুক, সেই শিক্ষক সেই কারিকুলাম ডেভেলপ করার পিছনে যথেষ্ট সময় ব্যয় করতে পারছেন কিনা, এই বড় বড় প্রশ্নগুলো আমাদের অ্যাবসলিউটলি আনঅ্যাড্রেসড রয়ে গিয়েছে। এরপরে যদি আমরা দেখি যে আমাদের রিসার্চ ক্যাপাসিটির যে উইকনেস আছে, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করতে পারাটা আমাদের জন্য এখনো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং দুঃখের সাথে বলছি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা আসলে আমাদের একাডেমিয়াতে এত হাইপ করে, এত দুশ্চিন্তা করে আমরা যে ওই যে একটা অ্যাবস্ট্রাক্ট পাঠায়, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি, একটা অ্যাবস্ট্রাক্ট পাঠায় আমার মোটামুটি টেনশন নিয়ে বসে থাকতে হয় যে কবে আমি একটা রিপ্লাই পাবো, কবে আমার ইমেলটা আসবে। আমার এই কনফিডেন্সের অভাবটা কেন তৈরি হলো, এই প্রশ্ন আমি কাকে করব? আলহামদুলিল্লাহ অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্টেড হয়, দ্যাটস আ গুড থিং, কিন্তু আমার এই যে এই কনফিডেন্সের ঘাটতি এবং আমার এই ফ্রেমওয়ার্কের সঠিক গাইডেন্সের অভাব, এটা আমাকে শিক্ষক হিসেবে যখন পিছিয়ে দিচ্ছে, আমার ধারণা আমার ছাত্রছাত্রীরাও আমার কারণে খানিকটা পিছিয়ে যাচ্ছে। সো সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণা অনুদানের ক্ষেত্রে আমি আসলে বললে আরেকটু নেগেটিভ কথাই বলে ফেলি। পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, গবেষণা অনুদান বাজেট থেকে আমরা কতখানি পাই আমাদের কাছে স্ট্যাটস আছে, আমি ওই ডিটেলসে না যাই। আমি আমার শুধুমাত্র চাকরির খাতিরে না, ওই যে বললাম যে ওই প্রিভিলেজড ইউনিভার্সিটি থেকে প্রিভিলেজড সাবজেক্টে ডিগ্রি নিয়ে আমার মনে হয়েছে যে আমি কি করব, এটা তো আসলে গবেষণা অনুদানটা যদি আমার কাছে মনে হয় যে আমি যদি ছোটবেলা আরো আগে পেতাম, রিসার্চ ক্যাপাসিটি যদি আমার বিল্ড আপ হতো, আমার হয়তো এতটা দুশ্চিন্তা করা লাগতো না। ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারটাও এখানে গুরুত্বপূর্ণ। আমরা যারা, अगेन আমি পাবলিক ভার্সেস প্রাইভেটের প্রবলেমগুলোর দিকে ফোকাস করব, কারণ পড়েছি পাবলিক থেকে, পড়াচ্ছি প্রাইভেটে। আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি বাংলাদেশে, আমাদের জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাটা ভালো ছিল, সব মিলিয়ে আমি বলবো বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো ছিল। কিন্তু আমি যখন আজকে পড়াতে যাচ্ছি, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই অভিজ্ঞতাটা পাচ্ছে না দেখে আমরা নিজেরাও অনেক সময় এরকম হয়েছে যে কলিগরা আলোচনা করেছি যে ওদের জন্য আমাদের কষ্ট হয়, যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ওদেরকে দেওয়া হচ্ছে না, ওরা নিজেদের মতো করে নিজেদেরকে গড়ে তুলতে পারছে না, সময় কাটাতে পারছে না। শিক্ষার্থী হিসেবে নিজের জীবনের সাথে সংযোগ ঘটিয়ে সময় কাটাতে পারা, নিজেকে চেনা শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেটা আসলে হায়ার এডুকেশনে আমাদের স্টুডেন্টরা
খুবই কম পাচ্ছে বলে আমি দেখতে পাই। আমার কাছে মনে হয় যে হায়ার এডুকেশনের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, আমি আসলে ছাত্রছাত্রীদেরকে দোষ একেবারেই দিই না, সত্যি কথা যেটা। আমি আবারও অথরিটি এবং টিচার্সদের ইয়েতে চলে আসবো, পার্সপেক্টিভে চলে আসবো, যে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিনা, যোগ্য শিক্ষকের মাপকাঠি কি, এবং সেই যোগ্য শিক্ষক তো ফ্রেশার অবস্থায় যোগ্য শিক্ষক হয়ে শিক্ষকতা প্রথম দিন ক্লাসে গিয়ে শুরু করতে পারবে না, তার প্রশিক্ষণেরও একটা ব্যাপার থাকে। আমি বলছি না যে ক্লাসরুমে গিয়ে পড়ানো শেখানোটাই শিক্ষকের প্রশিক্ষণের একমাত্র অংশ। শিক্ষক হতে হলে অনেক কিছুই আমাদেরকে করতে হয়। সেই প্রশিক্ষণের জায়গাগুলো নিয়ে আমাদের রাষ্ট্র কিভাবে, আমাদের দেশ কিভাবে, এবং সেই জায়গাগুলো থেকে শিক্ষকদেরকে যদি গড়ে তোলা যায়, তাহলে পরবর্তীতে ছাত্রছাত্রীদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমি বিশ্বাস করি ওই ডিগ্রি পাওয়ার পরে আমি এখন আমার জীবন নিয়ে কি করব, এই ধরনের সমস্যা অনেকখানি কমে আসবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হায়ার এডুকেশন নিয়ে সবচেয়ে বড় কমপ্লেন আমাদের যেটা, আমরা কোয়ালিটি ওয়াইজ কোথায় দাঁড়িয়ে আছি। সো এই জায়গাটায় এসে আমি খালি একটা কথাই বলতে চাই, হয়তো আমরা কোয়ালিটি ওয়াইজ খুব ভালো জায়গায় এই মুহূর্তে নাই, যতই কষ্ট হোক, এটাই সত্যি কথা, এটাই স্বীকার করতে হবে। তবে ওই যে একদম শুরুতে আমি যেটা বললাম যে আমাদের তারুণ্যই আমাদের সম্ভাবনা, আমাদের তারুণ্যই আমাদের শক্তি, এই জায়গাটাকে আসলে সুইচটাকে ফ্লিপ করার মতো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে আমাদের টিমকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।